হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব পলিসের পতনের মূল কারণগুলি কি ছিল, অর্থাৎ কিসের উপর কোন কোন কারণগুলির উপর ভিত্তি করে এই পলিসের পতন ঘটেছিল, এটা নিয়ে আজকের ক্লাসে আলোচনা করব। দেরি না করে শুরু করছি আজকের ক্লাসটা। দেখো, প্রথমত এই যে পলিসের যে পতন ঘটল, তো কোনো একটি নির্দিষ্ট একটি কারণের পেছনে কিন্তু এই পলিসের পতন ঘটেনি। পলিসের যে পতন ঘটেছিল বা পলিসকে নগর রাষ্ট্র বলা হয়, তো সেই যে নগর রাষ্ট্রের যে পতন ঘটেছিল, তো বিভিন্ন কারণের উপর ভিত্তি করে কিন্তু এই পলিসের কিন্তু পতন ঘটেছিল। তো প্রথমত যেমন একটা পলিস যে গড়ে উঠলো বা কোনো কিছু গড়ে ওঠার পেছনেও কিন্তু বেশ কয়েকটি কারণ থাকে, তো ঠিক তেমনই কিন্তু কোনো কিছু পতনের পেছনে বা ধ্বংসপ্রাপ্ত হওয়ার পেছনেও কিন্তু বেশ কয়েকটি কারণ থাকে। যেমন এই যে পলিস যে গড়ে উঠেছিল, এই পলিস বা যে গ্রিক যে নগর রাষ্ট্র যেটাকে পলিস বলা হয়েছে, তো গড়ে উঠেছিল হচ্ছে বিভিন্ন কারণে। সেই কিভাবে গড়ে উঠেছিল, কোন কোন কারণগুলি ছিল, এইগুলি নিয়েও কিন্তু আগের ভিডিওগুলিতে আমি আলোচনা করেছিলাম। তো মূলত পলিস যে গড়ে উঠেছিল তার পিছনে বেশ কয়েকটি কারণ ছিল। যেমন সেখানে বলা যায় যে ভৌগোলিক বৈচিত্র্য, আর্থ সামাজিক বা যে সামরিক বিভিন্ন কারণে, অর্থাৎ পলিস যে গড়ে উঠেছিল তার পিছনে বিভিন্ন কারণ ছিল, যেমন ভৌগোলিক কারণ, অর্থনৈতিক কারণ, সামাজিক কারণ, ধর্মীয় কারণ, বিভিন্ন কারণে কিন্তু পলিস গড়ে উঠেছিল। কিন্তু বলা হয়েছে যে এই পলিস কিন্তু হেলেনীয় যুগের প্রথম ভাগে পতনের সম্মুখীন হয়েছিল। অর্থাৎ হেলেনীয় যুগের যে প্রথম ভাগটা ছিল, সেই প্রথম ভাগের দিকেই কিন্তু এই পলিসের যে পতনের কিন্তু যে সম্মুখীন হয়েছিল। এবং বলা হয়েছে গ্রিসের ওপর রোমানদের আধিপত্য বিস্তারের মধ্যে দিয়ে কিন্তু পলিসের পতনের প্রক্রিয়া সমাপ্ত হয়েছিল। খ্রিস্টপূর্ব 3য় শতাব্দীতে পলিসগুলি কিন্তু ধ্বংসপ্রাপ্ত হয়েছিল বলে বলা হয়েছে। এবং এই যে পলিসগুলি ধ্বংসপ্রাপ্ত হয়েছিল বা পলিসগুলির যে পতন ঘটেছিল, বেশ কিছু কিন্তু এই পলিসের পতনের পিছনে কিন্তু ছিল। কি কি কারণ ছিল? তো প্রথমত বলা হয়েছে যে কাঠামোগত দুর্বলতা এবং বৈদেশিক আক্রমণ। অর্থাৎ পলিসের যে পতন ঘটেছিল, সেই পতনের ক্ষেত্রে প্রথমত যে পয়েন্টটা রয়েছে বা যে কারণটা রয়েছে, সেটা হচ্ছে কাঠামোগত দুর্বলতা এবং বৈদেশিক আক্রমণের ফলে। তো বলাই যায় যে বৈদেশিক আক্রমণের ফলে এই পলিসগুলি কিন্তু দ্রুত পতন ঘটেছিল। তো এখানে বলা হয়েছে মেসিডনের রাজা আলেকজান্ডার কর্তৃক গ্রিসের ওপর আধিপত্য বিস্তারের ফলে কিন্তু গ্রিসের পলিসগুলির পতন কিন্তু ত্বরান্বিত হয়েছিল, অর্থাৎ দ্রুত সম্পন্ন হয়েছিল। এক্ষেত্রে খ্রিস্টপূর্ব 5ম ও 4র্থ শতক থেকে গ্রিক সাম্রাজ্যের আকার পরিবর্তিত কিন্তু হতে থাকে এবং ফলে বলা যায় যে পলিসের মূল কাঠামোতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছিল। কেন পরিবর্তন এসেছিল? বলা হয়েছে খ্রিস্টপূর্ব 5ম ও 4র্থ শতক থেকে গ্রিক সাম্রাজ্যের আকার পরিবর্তিত হয়েছিল এবং যার ফলে বলা হয়েছে পলিসের মূল কাঠামোতে কিন্তু উল্লেখযোগ্য পরিবর্তন আসে, যা পলিসের পতনকে ত্বরান্বিত করেছিল এবং যা থেকে বলা যায় যে পলিসের কিন্তু পতন ঘটেছিল। আচ্ছা, নেক্সট বলেছে হচ্ছে পলিসগুলির পারস্পরিক যুদ্ধ ও সংহার। দ্বিতীয় যে পয়েন্টটা রয়েছে বা পলিসের পতনের পিছনে যে 2 নম্বর কারণটা রয়েছে, সেটা হচ্ছে যে পলিসগুলির পারস্পরিক যুদ্ধ এবং সংহার। তো এক্ষেত্রে মূলত বলা হয়েছে পলিসগুলো কিন্তু যে তাদের জন্মলগ্ন থেকেই নিজেদের মধ্যে যুদ্ধে লিপ্ত হতে থাকতো এবং ঐতিহাসিক আর্নল্ড জে টয়েম্বি মনে করেন যে পারস্পরিক যে যুদ্ধ বিগ্রহ পলিসগুলির মধ্যে ঐক্য, সহযোগিতা এবং বীরত্বের ভাব জাগিয়ে তুলেছিল। ঠিক কিন্তু এর পাশাপাশি পলিসগুলি কি হয়েছিল, যে সাম্য এবং স্ব-অধিকারকে সেখানে কিন্তু আঘাত করেছিল। এর ফলে কি হয়েছিল, একটি নগর রাষ্ট্রের কিন্তু প্রভাব বৃদ্ধি পেয়েছিল এবং অন্যান্য নগর রাষ্ট্রগুলিকে দমিয়ে রাখার কিন্তু চেষ্টা করা হয়েছিল এবং যার ফলে বলা হয়েছে নিজেদের মধ্যে আত্মঘাতী যুদ্ধের সূচনা হয়েছিল। অর্থাৎ এখানে বলা হয়েছে পলিসগুলি কি হতো, তাদের জন্মলগ্ন থেকেই কিন্তু কি হতো, যে নিজেদের মধ্যেই কিন্তু যুদ্ধে লিপ্ত থাকতো। তো এর ফলেই ঐতিহাসিক যে ছিলেন টয়েম্বি, তিনি মনে করতেন যে পারস্পরিক যুদ্ধ বিগ্রহ পলিসগুলির মধ্যে যে ঐক্য ছিল এবং সহযোগিতা ও বীরত্বের ভাব জাগিয়ে তুলেছিল ঠিকই, কিন্তু এর পাশাপাশি পলিসগুলোর কিন্তু যে সাম্য এবং স্ব-অধিকারকেও কিন্তু আঘাত করেছিল এবং যার ফলেই বলা হয়েছে যে তারা জন্মলগ্ন থেকেই নিজেদের মধ্যেই কিন্তু যুদ্ধে লিপ্ত থাকতো বলেই বলা যায় যে এর কিন্তু যে পতন কিন্তু ঘটেছিল। নেক্সট বলা যায় যে এই ক্ষেত্রে
যে রাজনৈতিক ক্ষমতা রূপান্তর, এই সম্পর্কে কি বলা হয়েছে? প্রথমত বলেছে যে নিম্ন শ্রেণীর নাগরিকগণরা পলিসের জীবনযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করত। অর্থাৎ এই যে নিম্নতর শ্রেণীতে যারা যে সমস্ত নাগরিকদের অবস্থান ছিল, সেই নাগরিকগণরা পলিসের জীবনযাত্রায় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। কিন্তু পরবর্তীকালে কি দেখা যায় যে ধনী নাগরিকরা অন্যান্য শ্রেণীর মানুষদেরকে সরিয়ে কিন্তু ক্ষমতা দখল করে, এবং ফলে কি হয়, সরকারি কর্মচারী ও অন্যান্য যে সমস্ত ম্যাজিস্ট্রেটগণরা যে ছিল, গণদের মধ্যে কিন্তু ক্ষমতা বৃদ্ধি পায়, এবং ক্ষমতা বৃদ্ধি পায় কিসের জন্য? গণপরিষদের নিয়ন্ত্রণের জন্য। আচ্ছা, নেক্সট রয়েছে হচ্ছে যে দাস প্রথার কাঠামোগত দুর্বলতা। এবার দাস প্রথা সম্পর্কে কি বলা হয়েছে? তো দাস বা যে কৃতদাস, সেটা মূলত যে এই প্রাচীনকাল থেকে যারা যুদ্ধে হেরে যেত এবং যারা পরাজিত হতো আর হেরে যেত, তারাই কিন্তু এই দাস বা কৃতদাসে পরিণত হতো। তো দাসত্বের কিন্তু বিভিন্ন উৎস থাকে, সেক্ষেত্রে যুদ্ধে বন্দী থেকে দাসে পরিণত হয়, শাস্তিদানের মাধ্যমেও কিন্তু দাসে পরিণত হতে কিন্তু দেখা যায়। তো এক্ষেত্রে বলা হয়েছে গ্রিক সমাজে দাসদের চূড়ান্ত অবমূল্যায়ন করা হয়েছিল, এবং দাসদের ওপর কিন্তু পলিসগুলির উৎপাদন নির্ভর ছিল। অর্থাৎ এই যে পলিস বা যে নগর রাষ্ট্রগুলির যে উৎপাদন, সেটা নির্ভর ছিল কাদের উপরে? দাসদের উপরে কিন্তু পুরোটাই নির্ভরশীল ছিল। এখানে বলা হয়েছে গ্রিসের মানুষ শ্রমের সঞ্চয় ও উৎপাদন বৃদ্ধির কৌশল আয়ত্ত করতে কিন্তু পারেনি। ফলে কি হয়েছিল? গ্রিসের উৎপাদন ব্যবস্থা যুদ্ধ, লুট, পররাজ্য জয় এবং সামরিক শক্তির ওপর কিন্তু নির্ভরশীল ছিল। তো সেক্ষেত্রে বলা হয় যে যেহেতু সেখানে বলেছে গ্রিসের যে মানুষ শ্রমের সঞ্চয় এবং উৎপাদন বৃদ্ধির যে কৌশল, সেটা তারা আয়ত্ত করতে পারতো না, এবং সেখানে প্রথমেই বলা হয়েছে দাসদের উপর কিন্তু পলিসগুলির উৎপাদন ছিল সেটা কিন্তু নির্ভরশীল ছিল। তো সেহেতু বলা হয় যে এই যে গ্রিসের যে উৎপাদন ব্যবস্থা ছিল, সেটা কিসের উপর নির্ভরশীল ছিল? যুদ্ধ, লুট এবং পররাজ্য জয় এবং যে সামরিক শক্তির উপর কিন্তু গ্রিসের উৎপাদন ব্যবস্থাটা কিন্তু যে নির্ভর আর কি ছিল। এবং এখানে বলা হয়েছে অর্থনৈতিক ও উৎপাদনের ওপর অসামঞ্জস্যতা অসামঞ্জস্যতা গ্রিক পলিসগুলিকে দুর্বল করে তুলেছিল, এবং যার ফলে বলা যায় যে এই গ্রিক পলিসগুলির যে নগর রাষ্ট্রগুলির কিন্তু পতন ঘটেছিল। অর্থাৎ গ্রিক যে নগর রাষ্ট্র বা যে পলিসগুলির পতনের পেছনে আরেকটি কারণ কি ছিল? দাস প্রথার কাঠামোগত যে দুর্বলতা, সেটা। আচ্ছা, নেক্সট এখানে আছে হচ্ছে এথেনীয় যে সাম্রাজ্যবাদ। এবার পলিসগুলির পতনের পেছনে আরেকটি মূল কারণ ছিল এথেনীয় সাম্রাজ্যবাদ। কি বলা হয়েছে এখানে? যে যুদ্ধের সময় এথেনীয় যে নৌবহর গ্রিক পলিসগুলিকে রক্ষা করত, এবং সেই সাহায্যের অজুহাতে কি হয়েছিল? এথেন্স ক্রমশ পলিসগুলির ওপর নিজ প্রভুত্ব সুদৃঢ় করতে কিন্তু উদ্যত হয়েছিল, এবং এরই চূড়ান্ত পরিণতি ঘটে এথেন্স কর্তৃক ডেলিয়ে রাষ্ট্রসংঘ প্রতিষ্ঠার ক্ষেত্রে, এবং এই ঘটনা পলিসের পতনের পথকে কিন্তু অনিবার্য করে তুলেছিল বলেই কিন্তু থুকিডিডিস এবং অ্যারিস্টটল মনে করেন, যদিও এই মতকে জর্জ গ্রোথ সমর্থন করেননি। অর্থাৎ থুকিডিডিস এবং অ্যারিস্টটলের মত কি ছিল? যে সাম্রাজ্যবাদের এই যে ঘটনাটার কথা বললাম, এর ফলে কি হয়েছিল? পলিসের পতন কিন্তু ঘটেছিল। এটা অ্যারিস্টটল এবং থুকিডিডিস মনে করেন, তাদের মতে তারা তাদের মতামত দিয়েছিলেন। কিন্তু জর্জ গ্রোথ যে ছিলেন, তারা কিন্তু থুকিডিডিস এবং অ্যারিস্টটল যে মত দিয়েছিলেন, সেটা কিন্তু তিনি সমর্থন করে নেননি। আচ্ছা, নেক্সট বলেছে যে রোমান আধিপত্যের প্রভাব। এবার যে পলিসের যে পতন ঘটেছিল, এর পিছনে আরেকটি মূল কারণ ছিল রোমান আধিপত্যের প্রভাব। বলা হয়েছে ঐতিহাসিক স্ট্রাকোয়া মনে করেন যে রোমান আধিপত্য বিস্তারের জন্য গ্রিকের পলিসগুলির পতন ঘটে, এবং সংবিধান সংশোধন ও ধনী সম্প্রদায়কে প্রাদেশিক শাসন ব্যবস্থায় নিরঙ্কুশ ক্ষমতা প্রদান করায় পলিসের যে সাংগঠনিক ভিত্তি কিন্তু দুর্বল করে দিয়েছিল, এবং যার ফলে বলা যায় যে এই পলিসগুলির কিন্তু পতন ঘটেছিল। তো এই যে পলিসের পতন ঘটেছিল, এর পিছনে কিন্তু বেশ কয়েকটি কারণ ছিল, এবং কিছু কারণেই কিন্তু আজকের ক্লাসে আমি আলোচনা করলাম। আমি ভিডিওর শুরুতে প্রথমেই বললাম যে যেমন কোনো কিছু গড়ে ওঠার পেছনেও বেশ কয়েকটি কারণ থাকে, ঠিক তেমনই কিন্তু কোনো কিছুর পতন বা ধ্বংসের পেছনেও কিন্তু বেশ কয়েকটি কারণ থাকে। তো পলিস যে গড়ে উঠেছিল তার পেছনেও বেশ কয়েকটি কারণ ছিল, যেমন ভৌগোলিক কারণ, সামাজিক, অর্থনৈতিক, ধর্মীয় কারণ। ঠিক তেমন
তেমনই পলিসের পতনের পিছনেও কিন্তু বেশ কয়েকটি কারণ ছিল এবং সেই কারণগুলি নিয়েই কিন্তু আজকের ক্লাসে আমি আলোচনা করলাম। তো আজকের ক্লাস কিন্তু এতটাই ছিল। ক্লাসটি শেষ করার আগে তোমাদেরকে একটু বলে রাখি, তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে, আমাদের থেকে নোটসপত্র নেবে, তারা স্ক্রিনে দুটি নাম্বার দেখতে পাচ্ছ, 6295916282 এবং 7076398606। এই দুটি নাম্বার আমাদের কোচিং সেন্টারের হেল্পলাইন নাম্বার। তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে, তোমরা কিন্তু যুক্ত হয়ে যেতে পারো। আজকের ক্লাস এতটাই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংকস ফর ওয়াচিং। থ্যাংক ইউ সো মাচ।